আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাজ হচ্ছে মূলত লাউ গাছে এমন একটা ওষুধ প্রয়োগ করা যা বয়স্ক বা দুর্বল গাছকে সতেজ করে তুলবে আর ফসল উৎপাদনে সাহায্য করবে। ওষুধটির নাম আপনাদের জানাবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আমি আগের কিছু ভিডিওতে দেখিয়েছিলাম লাউ গাছগুলো আর ঢেঁড়স গাছগুলোকে, যেখানে আপনারা দেখেছেন গাছগুলো বন্যার পানিতে ডুবে গিয়ে কি অবস্থা হয়েছিল। তখন আমাদের জমির ঢেঁড়সের ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যায়, তবে পুকুর পাড়ের লাউ গাছগুলো এবং ঢেঁড়স গাছগুলো বেঁচে ছিল। যদিও ৭৫ থেকে ৮০ থালা লাউ গাছের মধ্যে এখন জীবিত আছে ৩৬ থালা লাউ গাছ, যাতে রয়েছে প্রায় ৭০ থেকে ৮০টি গাছ। আর ঢেঁড়স গাছ পুকুর পাড়ের অল্প কিছু পরিমাণ নষ্ট হলেও বাকিগুলো ভালোই আছে। আমরা পুকুর পাড়ে এলে এসব বিষয় লক্ষ্য করি। যেহেতু আগেই বলেছিলাম ৩৬ থালার মতো লাউ গাছ জীবিত ছিল, তবে সেগুলোর এমন অবস্থা হয়েছিল ভেবেছিলাম এগুলো থেকে আর কি বাই হবে। আপনারা চাইলে সে ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে আমি বিস্তারিত সব বলেছি। গাছগুলোর এমন অবস্থা হয়েছিল যে গাছগুলোর পাতা ঝুলে পড়েছিল, শাখা প্রশাখা কুকটিয়ে গিয়ে পচে যাচ্ছিল, কারণ আমাদের এখানে অনেকদিন বন্যার পানি জমেছিল। যাই হোক, আমরা এরপর কৃষি অফিসার এবং কয়েকজন অভিজ্ঞ চাষিদের সাথে যোগাযোগ করে কিছু ঔষধ প্রয়োগ করি তখন। আর বর্তমানে গাছের অবস্থা আপনারা দেখতেই পারছেন। আলহামদুলিল্লাহ, গাছ সবল হয়ে উঠেছে আর গাছে ফলন এসেছে। আজকে পুনরায় আমরা ওই জাতীয় ওষুধই গাছে প্রয়োগ করছি। প্রথমে আমরা ওষুধগুলো একটি বালতিতে গুলে নিই, এরপর ১৬ লিটার ধারণ ক্ষমতার একটি স্প্রে মেশিনে পানির সাথে মিশিয়ে ফেলি। যাই হোক, ওষুধ ছেটানোর সময় নাক মুখ ভালো করে মাস্ক অথবা কাপড় দিয়ে ঢেকে ফেলতে হবে, না হয় কীটনাশকের বিষাক্ত তরল হাওয়ায় ভেসে নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করবে, যার ফলে এখন কোনো সমস্যা না হলেও দীর্ঘকালীন এই অভ্যাসটার কারণে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে ৮০% কৃষিকাজের সাথে জড়িত। আল্লাহ যেন এসব ভয়ঙ্কর রোগ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখে, এই কামনাই করছি। যাই হোক, আমি প্রথমে ঢেঁড়স গাছগুলোতে ওষুধ প্রয়োগ করা শুরু করি। ওষুধগুলো রোদ থাকা অবস্থায় দেওয়ার চিন্তা করলেও আকাশে মেঘের আগ্রাসী অবস্থার সাক্ষী হতে হচ্ছে। হয়তো যে কোনো সময় বৃষ্টি নামবে। সাধারণত গাছে ওষুধ প্রয়োগ করার পর ওষুধ না শুকানো পর্যন্ত ওষুধ কাজে আসে না। এবার বলি আপনাদের ওষুধগুলোর নাম। বন্যার পরপর আমরা প্রথম প্রয়োগ করেছিলাম ম্যানসার আর লেদা পোকার ওষুধ। ম্যানসার মূলত গাছে পচা রোগ রোধ করে থাকে এবং গাছকে সতেজ করে তোলে। এতে রয়েছে কার্বন ডাইজম সহ আরও অনেক গুণাগুণ, যা ছত্রাক থেকে ফসলকে রক্ষা করে। যাই হোক, এর ফলাফল আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। তবে এবার আমরা ওষুধটা বদল করে প্রয়োগ করছি। এবার দিচ্ছি হচ্ছে স্কোর আর রিবা। স্কোর বয়স্ক গাছকেও সবল করে তুলে, আর যেহেতু আমাদের গাছগুলোর বয়স হয়ে গেছে, তাই গাছকে আরও প্রাণবন্ত রাখতে এই ওষুধটা দেয়া। আপনারা জানেন গাছের বয়স হলেও গাছে এখনও ফলন আসেনি, যার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি গাছের গ্রোথ ধরে রাখতে। বাকিটা আল্লাহ ভরসা। এরপর আসি রিবা ওষুধটা কেন দিচ্ছি এ বিষয়ে। রিবা ওষুধটি লেদা পোকা দমনে কাজে আসে আর ভ্রমর পোকা রোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এখন যেহেতু আল্লাহর অশেষ রহমতে গাছে ফুল ফল আসছে, তাই এই ওষুধটা প্রয়োগ করা। আমার এই কাজগুলোতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে তা জানাতে পারেন, কারণ ভুলে ভরা মানুষের জীবন। মানুষের জন্মের পর থেকে মানুষ প্রতিনিয়ত নতুন কিছুর সাক্ষী হচ্ছে, নতুন কিছু শিখছে। তো লাউ গাছগুলোতে একে একে ওষুধ প্রয়োগ করতে থাকি। ওষুধগুলো এমনভাবে প্রয়োগ করছি যাতে গাছগুলো পুরোপুরি ভিজে যায়। গাছগুলোর নিচের দিক থেকে ওষুধ প্রয়োগ করার পর উপরের দিক থেকেও ওষুধ প্রয়োগ করতে হবে। এরপর গাছের গোড়াতেও ওষুধ প্রয়োগ করতে হবে, যাতে করে যদি কোনো প্রকার ছত্রাক থেকে থাকে তাহলে তা দমন হয়ে যাবে। লাউ গাছে ওষুধ প্রয়োগ করা প্রায় শেষের দিকে। লাউ গাছে ওষুধ প্রয়োগ করা শেষ হলে চলে যায় আদা গাছে ওষুধ প্রয়োগ করতে। আদা গাছেও কিছু লেদা পোকার আক্রমণ দেখতে পারছিলাম, যার জন্য আদা গাছেও ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।